ফখরুল ইসলাম আলমগীরের যে ইসলাম সেটা ইসলাম নয়, জামাত ইসলামের ইসলাম ইসলাম নয়, আর ইসলামী ব্যাংকের ইসলামও ইসলাম নয়। আমি স্রেফ যদি রসিকতাও ধরি, আপনি আসেন রসিকতা অথবা সিরিয়াস, আপনি যেটাই ধরেন, ইসলামের সাথে তো ইনফ্যাক্ট এই নামগুলোর কোনো সম্পর্ক নাই। সেই হিসেবে স্বরাষ্ট্র একটা সুন্দর সত্য কথা বলেছেন। আমি এর সাথে একটা জিনিস খালি অ্যাড করে দিব, এটার সাথে অ্যাড করবো এরকম, বাংলাদেশের গণতন্ত্রও কিন্তু গণতন্ত্র নয়। বাংলাদেশের গণতন্ত্র কি? গণতন্ত্র হলো মেজরিটি লোকের যে ওপিনিয়ন সেটাকে অ্যাকসেপ্ট করার নাম গণতন্ত্র। বাংলাদেশে সেটাকে উপেক্ষা করার নাম গণতন্ত্র। গণভোটে 69% লোকে ভোট দিছে, সেটাকে আপনি উপেক্ষা করছেন, এটার নাম গণতন্ত্র। তো এই উপেক্ষা করে আপনি যদি পার্লামেন্টে গিয়ে কথা বলতে যান, হু উইল লিসন টু ইউ? আলাপ করতে পারেন। এটা হলো গায়ে যখন জোর থাকে তখন নানান ভঙ্গিমায় বলা যায়। আমি আবারও বলছি, বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র নয়, কারণ 69% লোক ভোট দিচ্ছে, সেটাকে আপনারা উপেক্ষা করছেন। আপনি গণতন্ত্র মানবেন না, আপনি ওপিনিয়ন দিচ্ছেন। সেকেন্ড থিং আসি, টাকা তসরুফ। ইসলামী ব্যাংকের আলটিমেটলি তার টাকা তসরুফ। সেটা কি বলছেন? 2 ধাপে 11,000 কোটি টাকা করে ব্যয় করা হয়েছে। কি খাতে? RDS, রুরাল ডেভেলপমেন্ট স্কিম, এর নামে টাকা দেওয়া হয়েছে প্রথম এক ধাপে। এটা আগস্টের আগে, অভ্যুত্থানের আগে, কি 10,000 টাকা করে ঋণ টিন দিয়ে, এবং পরে আবার সেটা মৌকুব করে দিয়েছে। দ্যাট ইজ টাকাটা তাদেরকে দান খয়রাত করছে। কি জন্যে? বেহেস্ত বাবা, ভোট দিবা। আবার 5ই আগস্টের পরে এই ইলেকশন আগ পর্যন্ত আবার 11,000 কোটি টাকা দিছে, ভোট দিবা। আমি এই বক্তব্যটাকে যদি সত্যি ধরে নিই, অফকোর্স যদি এটা হয়ে থাকে সেটার বিচার করা উচিত, তদন্ত করা উচিত, যেটা জামাত ইসলাম ইঙ্গিত করে বলা হয়েছে। এবং জামাত ইসলাম আমির বীর দর্পে বলেছে, আপনারা ওভাবে বলছেন কেন? বলেন জামাত ইসলাম করেছে, নাম বলেনি, নাম বলেছেন যে নাম বলেন, তারপর বলছেন নাম বলতে। জি। তো আপনি যখন খুব সত্যবাদী, খুব স্ট্রেট ফরওয়ার্ড হবেন, আপনার কাছে যদি প্রমাণ থাকে, এভিডেন্স থাকে, আপনি এইভাবে বলবেন। সব জায়গায় চলে না। আপনার এই যে আমি গণতন্ত্র নাই বললাম, সে পর্যন্ত তো পার হয়ে গেলেন জনগণকে ধোকা দিয়ে, সেটা ঠিক আছে। কিন্তু আমির ইসলাম, জামাতের আমির এটাও বলছে, আমি তাদের কথোপকথন বলছি, এটাও বলছে শ্বেতপত্র প্রকাশ করেন, আমি অ্যাবসোলুট চ্যালেঞ্জ করছি, এটা সে বলেছে, এবং তদন্ত করতে বলেছে। তাই না? বলছে এই একই কথা আবুল বারাকাত বলেছিলেন, যে ইসলামী ব্যাংকের ফান্ডিং করে জঙ্গিদের। পরিষ্কার উনি ওইভাবে বলছেন, জঙ্গিদের। আর দাড়ি কমা সেমিলি ক্লোন যখন দিতেন, এটা তখন মনে হয় আমার মতো, আমি যখন হোস্টেলে পড়তাম, আমার বাপের কাছে চিঠি লিখতাম, 540 টাকা 70 পয়সা লাগবে। তা আমার বাপ মনে করতো বিষয়টা চূড়ান্ত, এত একুরেট হিসাব করে আমার ছেলে পাঠাইছে। আর যদি রাউন্ড ফিগার পাঠাইতেন তাহলে প্রশ্ন করতো, তখন ফ্যাকশন নাই কেন একেবারে। তো উনি সেটা করছেন, উনি ওটা করছেন, উনি কৌশল এই দেশের লোকেরে বুঝাইছেন। এটা সাধারণ লোকেরে বোঝানো যেতে পারে। আপনাকে যখন কাস্টডিতে নেওয়া হয়েছে তখন কিন্তু বলা হয়েছে, সমস্ত মিডিয়া, আপনারা মিডিয়া, আপনারা লিখছেন বিশ্ববিদ্যালয় অর্থনীতির প্রফেসরকে জেলখানা নিচ্ছে। একবারও বলেননি ফান্ডিং তসরুপ করছে, জনতা ব্যাংক তসরুপ করছে, এইসব। আমি চ্যালেঞ্জ করে দিলাম, দেখেন একটা পত্রিকা, কেউ লেখেননি, ইউনিভার্সিটির শিক্ষক। আর এইরকম বেলা একটা ঘটনা ঘটলে পরে, তাহলে তখন ওই ব্যক্তি এটা করছেন, উনি মাদ্রাসার বা অমুক, এই হুইচ ইজ ভেরি পেইনফুল। আপনি যখনই কেলেঙ্কারি কথা ধরবেন, অফকোর্স আপনি আসেন শেয়ার বাজার কেলেঙ্কারি, আসেন পার্লামেন্টে আলোচনা করেন, উই ওয়ান্ট টু সি ইট। পার্লামেন্টে আলোচনা করেন সোনালী ব্যাংক কেলেঙ্কারি, জনতা ব্যাংক কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, বেসিক ব্যাংকের কেলেঙ্কারি, কি এগুলি মাপ? অফকোর্স ইসলামী ব্যাংকে যারা করছে তারা যদি এটা করে থাকে, এদের যেভাবে অ্যাকশন নেবেন একই কায়দায় এই বিষয়গুলো পার্লামেন্টে আসতে হবে। যদি বলেন বিরোধী দল আনবে, কেন? সরকারি দল এনেছেন, এইগুলোও সরকারি দল আনবেন। এটা বাংলাদেশ, এটা আমার সকলের দেশ, জনগণ এই দেশের মালিক বলতেছেন আপনারা, জনগণকে উপেক্ষা করবেন না। আমি আবারও বলছি, আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইছে, শেখ হাসিনা মাইনাস শেখ হাসিনা, আওয়ামী লীগ যদি শক্তিশালীর দিক থেকে ধরি, শুধু হাসিনা বাদ দিয়া আজকে যদি যে আওয়ামী লীগ সাজবে বাজারে, সেই আওয়ামী লীগ, ওই হাসিনা সহ আওয়ামী লীগ যে ক্ষমতা রাখে, হাসিনা বিহীন আওয়ামী লীগ তার 50% ক্ষমতা রাখে না। এটা মাথায় রাখতে হবে। তো একইভাবে আপনাদেরকেও সেই চিন্তা করতে হবে। আপনারা এই শেয়ার বাজার কেলেঙ্কারি, সোনালী, জনতা ব্যাংকের কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি আলাপ করেন, আমরা দেখতে চাই আপনারা আলাপ করেন। এবার আসেন জঙ্গিদের ফান্ডিং করা বলা হয়তো, যেটা বললাম আবুল বারাকাত সাহেব বলছেন, শফিক সাহেব, মানে আমির সাহেব এটাও বলছে, আপনারা দ্বিতীয় বারাকাত হইয়েন না। মানে উনিও বলছেন জঙ্গি। আমি সবারটাই আমি গ্রহণ করি, যে ঠিক আছে স্বরাষ্ট্রমন্ত্রী কারেক্ট, যদি হয়ে থাকে আপনি শ্বেতপত্র দেন এবং বিচারে যান। আমরা এই আলাপ শুনতে রাজি না। আগে বিগত সরকার টাকা তসরুপ করে গেছে, শুধু আল্লাহ, এই আলাপ মাঠে গ্রামে গঞ্জে আপনাদের আগে করে, আপনাদের আগে, আপনার ক্ষমতায় আসার আগেও, ইভেন দেশে আসার আগেও মানুষ করতেছিল। আপনি তো একই আলাপ করছেন, এইটা তসরুপ হয়েছে, ওইটা তো, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আপনি পার্টিকুলার ইসলামী ব্যাংক নিয়ে দিচ্ছেন। এখন আসেন ইসলামী ব্যাংক নিয়ে আরও একটা কথা বলছে, এটা নাকি জামাতের ব্যাংক নাম্বার 1। আবার বলছেন যে
অনেক আছে গ্রাহক, যারা জামাতের বহু লোক আছে গ্রাহক সে যে আন্দোলন করতেছে। এটা আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত আসেন, একটা ব্যাংক যখন হইল 10টা লোক উদ্যোগ নেয়, 10 লাখ লোকে তো আর উদ্যোগ নেয় না, 10টা লোকে উদ্যোগ নিল। এই 10টা লোক যদি জামাতের হয়ে থাকে অপরাধ তো নাই, উদ্যোগ নিয়ে আপনি একটা ব্যাংক করতে পারেন না। তবে হ্যাঁ, এই ব্যাংক হওয়ার পর আলটিমেটলি জামাত যারা করে না তারাও গ্রাহক আছে, তবে জামাতের গ্রাহকের সংখ্যা বেশি, অর্থাৎ জামাত যারা করে বেশি। কেন? এটা সুদবিহীন, এটা কি ইসলামী কায়দায় দিব, আপনি বলতে পারেন এটা বলছে, এটা আমি অস্বীকার করতেছি না, বলছে, বললে কি এটা বললে কি অপরাধ হয়েছে? অপরাধ তো হয় নাই। এক, আর ওই 5জন জামাতের লোক নিয়ে যদি ইসলাম ব্যাংকটা করে ফেললো, এটা জামাতের ব্যাংক হবে? কেন হবে? দুইটা আপনি এক্সাম্পল দিব। একটা এক্সাম্পলে যদি আপনি আইনের ভাষায় আসেন, আইনের ভাষায় কিন্তু একই লোক, একই ব্যক্তি দুইটা বিচার করে। যেমন ঢাকার জেলা জজ, ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বলা হয় তাকে। উনি যখন ক্রিমিনাল কেসের বিচার করেন তখন তাকে বলা হয় সেশন জাজ, এটা জেনে রেখেন, তখন তাকে বলে সেশন জাজ। যখন উনি দেওয়ানি মামলা, জমি জমার মামলাটা শুনেন, তখন তাকে বলা হয় জেলা জজ। তাহলে ব্যক্তি কিন্তু এক। একইভাবে ইসলামী ব্যাংকের গ্রাহক যদি জামাতে ইসলামের সদস্য হন, সে তো এখন গ্রাহক হিসাবে আন্দোলন করতেছে, ওই ব্যাংকের গ্রাহক, ওই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার। অপরাধটা কোথায়? আপনারা বানাচ্ছেন এটা জামাতি ব্যাংক, মানে জামাতি ব্যাংক মানে কি? 1 নম্বর, তারা কি ব্যাংক করতে পারবে না? 2 নম্বর আসেন, যদি তাই বলেন যে জামাতে করছে বইলা বা একটা দলের লোক করলেই হয়, তাহলে আপনি যদি শেরিনা হোটেলের দিকে তাকান, এটা কি বিএনপির হোটেল? আপনি ঢাকা ব্যাংকের দিকে তাকান, এটা কি বিএনপির ব্যাংক? অফকোর্স নট। বাট শেরিনা হোটেলের মালিক বিএনপি করেন, ঢাকা ব্যাংকের মালিক বিএনপির এমপি। ডাজ ইট মিন যেটা বিএনপির ব্যাংক? আবার উল্টা দিকে আসেন, 3 জন এমপি মিলে উদ্যোগ নিয়ে যদি একটা ব্যাংক করে, তাতেই অসুবিধাটা কোথায়? আবার বলতেছেন আপনার কি যে দলীয় লোক সব ওই ব্যাংকে ঢুকাইছে, সেখানেই বা অপরাধ কোথায়? আমি যে জেলা পরিষদের চেয়ারম্যান দিলাম, আমি যে পৌরসভার চেয়ারম্যান দিলাম, প্রশাসক দিলাম, কোত্থেকে দিলাম? কোত্থেকে দিলাম? তারা তো নিজস্ব, নিজেরা বানাইয়া নিজেরা তো ইয়ে করতেছে, নিজেদের লোককে প্রোভাইড করতেছে। আপনারা কোনটা করতেছেন? আমি ভাই যুক্তি দিচ্ছি, তার মানে এতে কিছু আসে যায় না। একই ব্যক্তি জামাতও করতে পারেন এবং গ্রাহকও হতে পারেন। এখন তার আন্দোলন হবে গ্রাহক হিসেবে, নট জামাতি হিসেবে। কতগুলা যৌক্তিক কথা বলতে হবে। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি যে শ্বেতপত্র প্রকাশ করুন, 1। 2, অবশ্যই যদি এই টাকা ইলেকশনের নামে টাকা নিয়ে দিয়ে দেওয়া হয়, সেইটার জন্য অবশ্যই বিচার করতে হবে, কোনো ছাড় নাই। কারণ আমার দেশ বাংলাদেশ, টাকাটা দেশের সকল জনগণের। একইভাবে আমি আবার রিপিট করছি, শেয়ার বাজার কেলেঙ্কারি, সোনালী ব্যাংক কেলেঙ্কারি, জনতা ব্যাংক কেলেঙ্কারি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি, যা আছে সবগুলা পার্লামেন্ট উত্থাপন করে আপনার অ্যাকশন নেন। শুধু মন মতো যেটা আপনার ভালো লাগবে সেইটা করবেন। সেটা আরও একটা কথা বলবেন, যেটা আমি আবারও বলছি, বাংলাদেশের গণতন্ত্র না। কারণ আপনারা জনগণের 69% লোকে যে ভোট দিছে সেটাকে উপেক্ষা করে আপনারা তাহলে গণতান্ত্রিক দল? বাংলাদেশের গণতন্ত্র না। সুতরাং মাথা আগে ঠিক করেন, আগে নিজেরা স্বচ্ছ হন, তারপরে অন্যকে ধরেন। জি, আপনার কাছে আমি আবার আসবো। কামাল ভাই, বাংলাদেশের গণতন্ত্র না একটি টপিক তুললেন তিনি, আপনার কাছে কি মনে হয়? জি, সঠিক বলেছেন তিনি। আমরা বিভিন্ন সময়ে যখন সুনির্দিষ্ট কোনো বিষয় আসে, তখন আমরা বিচ্ছিন্নভাবে এই কথাটা বলি যে বাংলাদেশের সাথে অন্য কাউকে আর তুলনা করবেন না, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মতো, যেটা বিগত প্রধানমন্ত্রীও বলতেন। বর্তমান যারা আছেন তারাও হয়তো বলা শুরু করবেন কয়েকদিন পর। আবার এটাই তো বাস্তব, বাংলাদেশ তো আসলেই বাংলাদেশের মতো। কারণ বাংলাদেশের জন্ম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নানান সময়ে এমন এমন ঘটনা ঘটেছে যেটা শুধু বাংলাদেশেই ঘটেছে, যেই ক্ষেত্রে ওই যে বস টেলার্সের বিজ্ঞাপনের মতো, যে আমাদের কোথাও আর কোনো শাখা নেই, আমরাই গণতন্ত্রের টাকা নেই না, বাংলাদেশ আমরা আমাদের মতোই। আমাদের এখানে যখন অর্থনীতির কোনো সূত্র দেওয়া হয়, বলে যেটা বাংলাদেশের সাথে যায় না বা বানায় না, কারণ বাংলাদেশ এই করেছে, ভাষার জন্য করেছে, 71 এই করেছে, 69 এই করেছে, আমরা কিন্তু এরকম একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করি। ঠিক ইসলামিক ব্যাংক নিয়েও এখন যেটা রাজ্জাকি ভাই যথার্থই বলেছেন, এটা একটা প্রতিষ্ঠানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে অবশ্যই বিচারের আওতায় আনেন। কিন্তু আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ আমল বিচারের নামে ওখানে নিজস্ব লোক বসিয়ে দেয়া, যেহেতু বর্তমানে তিনি অত্যন্ত স্পর্শকাতর খুব বড় জায়গায় আছেন, ওনাকে ওখানে বসিয়ে দেয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ওই কমপ্লিট করার জন্য, দখলবাজি কমপ্লিট করার জন্য, নিখুঁতভাবে করার জন্য ওনাকে দেয়া হয়েছিল। তো এখন এই অভিযোগগুলো তো সামনে আসছে
কিন্তু ট্রেজেডি হচ্ছে যখনই আমরা কথার সূত্র ধরে কোনো তথ্য আনি তখনই বলার একটা চেষ্টা করা হয় যে ওটা তো পুরনো কেস, তো আপনি পুরনোটাকে অপ্রাসঙ্গিক করে ফেলছেন। রাজ্জাকি ভাই তো যথার্থ বলেছেন, শেয়ার বাজার কেলেঙ্কারি বলতে কিছু একটা ঘটেছিল, ওটা এখন আলোচনাই নাই। এখনো কিন্তু ওই সিলসিলা ওখানে আছে, এখনো আছে, চলছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হওয়া, ওইটাও বাংলাদেশে সম্ভব। বিশ্বের আর কোথাও ওইভাবে ঘটেছে কিনা, তাহলে ওখানেও বলতে হবে যে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মতোই। আর এখানে আমাদের একটা প্রবণতা আছে, আমরা কখনো কখনো বিভিন্ন বিষয়ে করি যে ঘটনা যা সেটারে ঢাকা দেওয়ার জন্য নানান কিছু সামনে নিয়ে আসি। যখন বাংলাদেশ ব্যাংকে ওই ঘটনা ঘটলো তখন আমরা বয়ান শুরু করে দিলাম যে ডক্টর আতিউর ছোটবেলায় কিভাবে পড়াশোনা করতেন। প্রসঙ্গ হচ্ছে টাকা চুরি, আমরা চাপ্টার করে ফেলছি যে তিনি ছোটবেলায় রাখাল বালক ছিলেন, খুব মেধাবী ছিল, রোল নম্বর এত ছিল, খুব গরিব ছিলেন। এগুলো কিন্তু এক ধরনের চাতুরি। আবার গেল আমলে রাজনৈতিক পরিস্থিতিতে আপনি দেখেন, যখন কাউকে চরম নির্যাতন করা হয়েছে অথবা পিটিএ মেরে ফেলা হয়েছে, বলা হচ্ছে ও তো একটা বিএনপি অথবা জামাত, তার মানে হচ্ছে বৈধতা আছে। বিএনপি বা জামাত হলে তাকে মেরে ফেলার একটা বৈধতা আছে। এখন ইসলামিক ব্যাংক নিয়েও কিন্তু ওইটার একটা নমুনা আমরা দেখছি যে ওইটা তো জামাতের। তো ওইটা যখন জামাতের বা জঙ্গিদের বা আজে বাজে টাকা ওখানে, তো আপনি ওই টাকার ভাগ নিতে যান কেন আশপাশে, ওইটা দখল করতে যান কেন? ওটা তো নাপাক। নাপাক জিনিসের কাছে এস আলম সাহেবদেরকে পাঠান কেন? কত সুন্দর নাম এস আলম, এখন বিকৃতি করে আক্রান্তরা বলছে এসো আলম। তার মানে আলমকে আবার আনার একটা প্রক্রিয়া চলছে। আবার যখন খুরশিদ আলম সাহেবকে আনা হয়েছে তখন তো তাদের ওই আতঙ্ক আরো প্রাসঙ্গিকতা পাচ্ছে, যে নমুনা তো সেটাই বলছে। খুরশিদ আলম সাহেবকে, তিনিও তো বাংলাদেশের 5 আগস্টের ইতিহাসের অর্থাৎ মন্দ ইতিহাসের একজন, অর্থাৎ পলাতকদের একজন অথবা বিতাড়িতদের একজন। কারণ বাংলাদেশে এগুলো আপনি মুছে ফেলার চেষ্টা করলেও, আমরা না বলার চেষ্টা করলেও, বাংলাদেশ বাংলাদেশের মতোই। বিশ্বের কোথাও গভর্নর পালায় না, বাইতুল মুকাররমের খতিব পালান না, প্রধান বিচারপতি পালান না। আসলে তাহলে তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে আলোচনা কেন হচ্ছে? এখন তো প্রাসঙ্গিকতা দেখা যাচ্ছে যে তারা চুরির কাজে খুব ভালো, সোজা বাংলা যদি আমি বলি, পাচারের কাজে খুব ভালো, টাকা সরানোর কাজে অত্যন্ত দক্ষ। কারো কি তাহলে প্রশ্ন যাচ্ছে, কারো কি এখন ওই ডিমান্ড তৈরি হয়েছে যে এক্সপার্ট লোক খুঁজছেন, যে এসব মন্দ কাজে এক্সপার্ট কে কে আছে খোঁজো, এরকমটা কি না? সেটা সরকারকে পরিষ্কার করতে হবে। তা না করে তারা যে বাহাস করছেন, এখন বাহাস করতে গিয়ে নিজেরা খেলো হয়ে যাচ্ছেন, মানুষ বিনোদন পাচ্ছে তাদের এইগুলো থেকে। আমরা যদি মনে করি যে সালাউদ্দিন কাদের চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্তরাও সংসদে এসব করতেন, আপনি মিলিয়ে দেখেন এক একটা তাদের ওই বিতর্ক আর আজকের দিনের এই বাহাস বা বিতর্ক অনেক অনেক তফাৎ। আজকে এমন এমন বিষয়কে বিতর্কে নিয়ে আসা হচ্ছে, অর্থনীতির বিষয়, সময়টা কত জটিল, বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেটা দুর্দশার মধ্যে আছে সেটা কে না জানে। সরকারও তো ভালো করে টের পাচ্ছে যে একটা বাজেট দিতে গিয়ে কত কষ্ট হচ্ছে, সীমাহীন কষ্টের মধ্যে পড়ে গেছে সরকার। তো একটা মোটামুটি একটা মার্জিনেও আনা যাচ্ছে না অর্থনীতিকে, কিন্তু বিশাল বাজেট দিতে হচ্ছে। তো এইরকম সময়ে ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংকে যদি আবারও সেই পুরনো কালচার শুরু হয়, যে দখল করা, পরিস্থিতি তৈরি করা, একটা ব্যাংক ধসে গেলে কি অবস্থা হয়, যে 5টা ব্যাংকে একসাথে করে দেওয়া হয়েছে, মার্জার বলা হয় যে করে দেওয়া হয়েছে, আমরা জানি ওই ব্যাংকগুলোর কি অবস্থা যাচ্ছে। কর্মচারীরাও কিন্তু বেতন পাচ্ছে না ঠিকভাবে, গ্রাহকদেরকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আবার অভয় দেওয়া হচ্ছে যে চিন্তার কিছু নেই, আশঙ্কার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। জি, সব ঠিক হয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা করি। আমার থেকে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, রাজনীতির দিকে যেতে চাই। বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও সরকারের একটা অংশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আওয়ামী লীগের নেতারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে শোনা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মতামত জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, এই সরকার তো অনেকে মিলে চালাচ্ছে, আওয়ামী লীগেরও কিছু সফট সাপোর্টার এই সরকারে আছে। আমরা দেখি এই সরকারের একটা অংশ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের নেতারা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারেন, যারা আওয়ামী লীগের পোস্টেড আছেন বা আওয়ামী লীগ করেন সেটা নিয়ে আলাপ করছে। আবার সরকারের একজন উপদেষ্টাকে দেখছি, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে। যে লম্বা বিষয় বলছেন আমি তো খেয়েরাই ফেলবো, ছুটে গেলাম, একটু মনে করাই দিন। জি, আচ্ছা, প্রথম আসেন আপনি এই নির্বাচনে অংশ নেয়া কিংবা আওয়ামী লীগের এক অংশ চালাচ্ছে ক্ষমতাসীন দলের, আপনি দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই সরকার কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য একটা আইন করে বন্ধ রেখেছে। এখন এতে আমার কাছে যেটা মনে হয় কি জানেন, ওই যে হায়ের ভিতরে না নায়ের ভিতরে হা, যে আমরা যদি গণভোট না মানতাম তাহলে হয়তো নির্বাচন দিত না, তাই রাজি হইছি। আবার
কি জুলাই সনদের যে আইন জারি করছে, জুলাই সনদের পক্ষে রাষ্ট্রপতি, সেটা তিনি করতে পারেন না। এগুলো কিন্তু সব নির্বাচনের পরে বলছি, আগে বলি নাই। তাহলে ওই যে হায়ের ভিতরে না লুকানো ছিল, গণভোটের রেজাল্ট মানবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, একই কায়দে আমার কাছে মনে হইতেছে যে মানে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের বিষয়টা যাতে ফেরত না আসে, আবার চট কইরা গতিটা ফেরত না পায়, সেই জন্য বোধহয় বলছেন যে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম আমরা নিষিদ্ধ করে দিলাম আইন করে। এটা হলো আইওয়াশ। পক্ষান্তরে আপনি দেখবেন যে পর্যায়ক্রমে সবাই জামিন পাচ্ছে বা তারা সারফেসে আসতেছে। এখন আপনি যদি বলেন আপনি কি জামিন বিরোধী, আমি জামিন বিরোধী না, এটা হলো আইনের ব্যাপার, জামিন দিবে কি দিবে না ওই বিরোধী আমি না। কিন্তু আপনি যখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, আর তারা রাজনীতি করুক কি না করুক সেটাও আমার আপত্তি নেই, ভেরি ফ্র্যাঙ্কলি আমি বলতেছি আইনের কথা। আপনি যখন আইন করলেন তারা করতে পারেন, তাহলে তো কোথাও তাদের স্লোগান দেওয়ার কথা না, কোথাও ঝটিকা মিছিল হওয়ারও কথা না, এটা হবে কেন? তাহলে আপনি কৌশল নিছেন, নাইলে ভয় পাইছেন যে তাদেরকে নিষিদ্ধ করছি, হয়তো তাদেরকে বুঝাচ্ছেন গোপনে এই কারণে নিষিদ্ধ করছি যাতে ওই ফোর্সটা না আসে, যে যেই ফোর্সটা তোমরা লাইক করো না তারা যাতে আবার সামনে না আগায় না আসে, সুতরাং আমি আইওয়াশ হিসাবে আমরা এটা করে রাখছি, বাট আলটিমেটলি তোমাদেরকে ছাড়তেছি। এটার কারণ কি? এটা আবার এস্টাবলিশ করলেন কিভাবে? উপদেষ্টা একটা কথা বললেন, কি বললেন? যে মার্কাবিহীন নির্বাচন হবে এবং সেখানে যদি আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তারা নির্বাচন করতে পারবে। এটা তো জানা কথাই, কারণ ওবায়দুল কাদের যদি কোথাও নির্বাচন করতে যান প্রতীক ছাড়াও, তাহলে সে আইডেন্টিফাইড, উনি এটার সেক্রেটারি জেনারেল, কিংবা হাসান মাহমুদ আইডেন্টিফাইড। কিন্তু লক্ষ লক্ষ লোক আছে যাদের কোনো পদ নাই, কিছু না, সেটাই বলছেন পদ না থাকলে তারা করতে পারবেন। আরে ভাই, তারা মার্কা ছাড়া যখন নির্বাচন হবে, আমি আওয়ামী লীগের লোক, আমি যদি নৌকা ছাড়া নির্বাচন করি তাহলে তো আপনি বুঝতে পারবেন না আমি আওয়ামী লীগ করি কিনা। তাহলে আপনি এই কথা বলার তো কোনো প্রয়োজন নাই, এটাকে আপনি সিগন্যাল দিচ্ছেন যে না তোমাদের সাথে আছি। এটা কারণটা কি? ভয় পাচ্ছেন নাকি? আমি সেটাও জানি না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আজকে ক্ষমতাসীন দল অনেকগুলো জায়গায় তাদের লোকসান হচ্ছে, মানে দে আর লুজিং দেয়ার পজিশন, এটা মনে হয়। কারণ এই যে কমিটমেন্টগুলো রাখেন নাই, গণভোটের কমিটমেন্ট, জুলাই সনদের কমিটমেন্ট, এটা সাধারণ লোকেন কেউ এটা ভালোভাবে নেয় নাই, গল্প আপনি যতই করেন। এক, দুই, কোনো দলই বোধহয় ইঞ্জিনিয়ারিং ছাড়া ভোটে বিশ্বাসী না। কারণ আপনি যদি ভোটে বিশ্বাস করতেন, ভোটারদেরকে ভয় পাইতেন, তাহলে ভোটাররা আপনাকে ভোট দেওয়ার পর তো রিভার্স হইতে পারেন না। ভোটাররা তো আপনাকে বিশ্বাস করে ভোট দিচ্ছে এই জিনিসগুলো হবে, সেগুলো যখন হচ্ছে না, তার মানে ভোটটা হইলো নামকাও আসতে, এখানে কি অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা? নাহলে ভোটাররা আপনি কেয়ার করবেন না কেন? আপনি তো ভোটারের 100% উপেক্ষা করতেছেন। সবাই বিরোধী দল যারা তারাও দে আর কিপিং সাইলেন্ট, তারাও কিন্তু কিছু করতেছে না। তারা সংসদ ছেড়ে যাবে, ছেড়ে গেলেই কি আর না গেলে কি, আপনাদের তো লাগবে না, 2/3 মেজরিটি তাদের আছে। এখন কথাটা বলছি কেন? এই যে প্রতিদিন গভর্নমেন্টের যে অবস্থাটা লুজ করতেছে তারা এখানে একটা ভয় পাচ্ছে। চক্ষু বন্ধ করে ভাবেন, কল্পনা করেন এই সরকার তো 5 বছরের জন্য আসছে, আমি ধরে নিলাম 5 বছরই তারা থাকবেন, কারণ আমি তো এর বাইরে কথা বলতে পারবো না। তা 5 বছর যদি থাকেন, তাদের যে অবস্থাটা আমরা দেখছি, যেমন ওই যে ইসলাম ব্যাংক নিয়ে কথা বলছেন, অন্য বিষয় নিয়ে বলছেন না, আইসিটি কোর্টের বিচার পরিষ্কার হচ্ছে না, এটা কিন্তু নিউজই নাই কোনো, এখন ওখানে কি হচ্ছে না হচ্ছে নিউজই নাই। এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে তাদের যদি অবস্থা ডেটোরিয়েট করে, খুব খারাপ অবস্থায় যায়, তারপর সামনে ইলেকশন দিয়ে আফটার 5 ইয়ার্স আসে, কে যাবে তার ক্ষমতায়? অপশন কি? অপশন মানে এখন তো বিএনপি, জামাত, এনসিপি 3 জন আছেন, আমি আওয়ামী লীগকে বাদ রাখলাম। এখন যদি তর্কের খাতিরে বলছি, বিএনপি যদি লুজ করতে থাকেন পলিটিক্যালি, তাহলে নির্বাচনে কে আসবে? ন্যাচারালি জামাতের মাঠ পরিষ্কার হয়। তাই হয়তো তারা মাঠে সার্ফেসে তাদেরকে রাখতেছেন, আনতে চাচ্ছেন এই কারণে, কারণ জামাত বিরোধী সবাই। আপনি আমাকে যদি প্রশ্ন করেন, সেটা আমি রাজনীতিবিদ না, রাজনীতিবিদ হলে আমি করতাম, মানে আমি এক কথায় বললে জামাতের রাজনীতি যেটা ধর্মভিত্তিক সেটা আমি পছন্দ করি না, সেটা আমার বলার প্রয়োজন নাই। কিন্তু আমি বলতেছি কোনটা, যে মাঠে যদি আওয়ামী লীগ আসে তাহলে 2টা জিনিস হবে। নাম্বার 1, আওয়ামী লীগ এবং বিএনপি একটা জায়গায় একমত হবে, কারণ এনসিপির শত্রু আওয়ামী লীগের শত্রু এনসিপি, এবং আওয়ামী লীগ এবং জামাত বিরোধ আছে রাজনৈতিক কারণে, পাতানো বিরোধ এটা, কারণ তারা তো সবাই ব্যবহার করছে, কিন্তু পাতানো বিরোধ। কিন্তু বিএনপি যদি পলিটিক্যাল লুজ করে, তাহলে জামাতের চান্সটা অটোমেটিক সামনে চলে আসে। সেটাকে সামাল দেওয়ার জন্য আমার কাছে মনে হয় মাঠে আওয়ামী লীগ আনতেছে সারফেসে, এবং আওয়ামী লীগ আসার মানেই হচ্ছে আরেকটা সাইড আছে এটার, আমি যেটা মনে করি, যখনই মাঠে আওয়ামী লীগ আসবে তখন তো জামাত আবার চিন্তা করবে তাদেরকে আনতেছে কেন, তখন আবার জামাত হয়তো বিএনপির প্রতি একটু সফট হতে পারে। অর্থাৎ পলিটিক্যাল খেলা এখানে, আর কিছু না। কারণ আপনি যখন ক্ষমতা আসেন, বাংলাদেশের রাজনীতির কথা বলতে, যে দল যখন ক্ষমতা আসেন, সিম্পল ভোট ইজ নট দ্য ইস্যু, অনেক শক্তির সাথে তাদেরকে কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং, সিটিং করে আসতে হয়, তাতে দেশি এবং বিদেশি যাই বলেন। সুতরাং এই হিসাব নিকাশটা হলো এইখানে। সুতরাং আওয়ামী লীগ যে সারফেসে আনতেছে, এটা কিন্তু বিএনপি যদি কোনো কারণে হঠাৎ করে লস করে ফেলে পলিটিক্যালি, আসবে কে? আসবে কিন্তু জামাত। আজকে পর্যন্ত বিকল্প তো নাই, আপনার মাঠে তো আওয়ামী লীগ নাই,
সুতরাং এইটাকে সামাল দেওয়ার জন্য এটা একটা কৌশল, এবং কৌশল হিসেবে আনতেছে যাতে সংসদ টিকে থাকে, জামাত 68 সিট পাইছে, সংসদ যাতে টিকে থাকে, বিএনপি একটা বার্গেনিং করতে পারে, এইসব রাজনীতি বলে আমার কাছে মনে হয়, এখানে আর কিছু না। জি, আপনার কাছে আবারও আসবো। কামাল ভাইয়ের কাছে আসছে। কামাল ভাই, যে কথা শুনছিলাম আমরা, রাজ্জাকি ভাই বলছিলেন রাজ্জাকি যে ভাই বিভিন্ন একটা ইকুয়েশন কথা দিয়েছেন। বিশ্লেষণ করছিলেন যে সারফেসে আছে বা আওয়ামী লীগ আসলে কার কি ক্ষতি কার কি লাভ। আপনার কাছে কি মনে হয় আসলে এই সময় আওয়ামী লীগ নিয়ে হঠাৎ কেন সবার এত আলোচনা জি, চলছে? আওয়ামী লীগ অবশ্যই প্রাসঙ্গিক, অবশ্যই আওয়ামী লীগ প্রাসঙ্গিক, কিন্তু একজন উপদেষ্টা আরেকটু প্রাসঙ্গিক করেছেন। কিভাবে করেছেন? বলেছেন তিনি মূলত স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে। তো স্থানীয় সরকার নির্বাচন যখন কোনো মার্কায় হচ্ছে না, প্রতীকে হচ্ছে না, তাহলে ওখানে যে কেউই অংশ নিতে পারবে না। কিন্তু আবার একটু তর্জমা করে বলা সেটাকে যে আওয়ামী লীগও নিতে পারবে। তো একটা কথা, আমরা যখন রোজার দিনে মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে আমরা কিছু বয়ান তৈরি করি, ধর্মের দিকে চলে যাই, বলি যেনারা যেনারা রোজা রাখিয়াছেন তেনারা তেনারা ইফতার করিবেন, এটা বলার কোনো দরকার আছে? কিন্তু এরপরে বলে যে বলেন সুবহান আল্লাহ। এখানে সুবহান আল্লাহর কিচ্ছু নাই, কারণ এই সুবহান আল্লাহর সুযোগে যেনারা রোজা নাই তেনারাও বলে যে রোজা না রেখে যখন পাপ একটা করে ফেলছি, ইফতারটা খাইয়ে একটু সোয়াব হাসিল করি, এটা আর বঞ্চিত হই কেন? অর্থাৎ আওয়ামী লীগ তো আছেই, আওয়ামী লীগ হারিয়ে যায়নি, শেখ হাসিনা নেই বা ওবায়দুল কাদের নেই। আমরা গত জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি ভোটার প্রশ্নে বা ভোট প্রশ্নে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের ভোট হাসিল করার জন্য বিএনপি এবং জামাত ইসলাম রাজনৈতিক কেউ দল চেষ্টার কমতি করেননি। কিন্তু তো তখন আমরা কি তথ্য পেয়েছি? তথ্য তো লুকানো থাকে না, তথ্য বড় ঐশ্বর্য জিনিস, যিনি আক্রান্ত হন তার কাছে, যে আওয়ামী লীগকে গোপনে আশ্রয় দেওয়ার কাজ করেছেন বা বিনিময় মূল্য নিয়েছেন অথবা সীমান্ত পার করে দেওয়ার ব্যবস্থা করেছেন, এসব তথ্য কিন্তু আর গোপন থাকেনি বেশি দিন। হয়তো ভবিষ্যতে আরেক পর্ব, নানা পর্বে আসতেও থাকবে এগুলো। তো এখন আবার এর মধ্যে আবার আওয়ামী লীগের একটা বয়ান তৈরি হয়েছিল যে পরিশুদ্ধ আওয়ামী লীগ, বিশুদ্ধ আওয়ামী লীগ, খাঁটি আওয়ামী লীগ। তো এটা টিকে নেই বেশি দিন। পরবর্তীতে একদম বাংলা তর্জমায় বলেছে ভালো আওয়ামী লীগ আর খারাপ আওয়ামী লীগ। তা আওয়ামী লীগকে আজ পর্যন্ত বলেছে যে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ হব, এগুলো কিন্তু আরোপিত শব্দ। অথবা আওয়ামী লীগ কি বলেছে আজ পর্যন্ত যে আমরা খারাপ করেছি কোনোটা? বরং বলছে যে যা করেছি সঠিক করেছি, ভবিষ্যতে সুযোগ পেলে আরও করব, বাংলাদেশে শেখ হাসিনাকে দরকার। এসব কথা কিন্তু তারা এখন আর একটু বেশি করে বলছে। এমন যদি হতো যে আওয়ামী লীগের কোনো অংশ থেকে, ছোট কোনো অংশ থেকেও বলা হতো আজ পর্যন্ত যে আওয়ামী লীগের কিছু ভুল আছে, ক্ষমা চাওয়া তো আরও পরের বিষয়, সেটাও কিন্তু তারা বলেনি। কিন্তু মাঠে যারা আছেন তারা কিন্তু আবার ভাগাভাগি করে ফেলছেন, ভালো আওয়ামী লীগ, মন্দ আওয়ামী লীগ। তো ভালো আওয়ামী লীগ খুঁজতে গিয়ে এনসিপিও কিন্তু সারা দেশে ভালো আওয়ামী লীগ খোঁজা শুরু করেছে, নানান জায়গায় চলে যাচ্ছে ভালো আওয়ামী লীগ খুঁজতে। আবার বিএনপিও আওয়ামী লীগের সাথে একটা মিলমিশ আছে। আবার রাষ্ট্রীয় পর্যায়ে আপনি দেখেন সজীব যেটা বলেছেন তার উপলব্ধি থেকে বলেছেন, ব্যাখ্যাটা বলেননি। কিন্তু আমরা তথ্যগতভাবে তো দেখি যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি তো আওয়ামী লীগেরই, যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো বিএনপির। তার মানে তো ক্ষমতা আওয়ামী লীগ বিএনপি আছেই, প্রাতিষ্ঠানিকভাবে আছে। তো এটা নিয়ে খুব বিতর্কের কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন আওয়ামী লীগকে হাসিল করার কোনো নতুন একটা মিশন শুরু হয়েছে কিনা, নইলে কেন দরকার হয়ে পড়লো যে আওয়ামী লীগও স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে? এটা একদম ভেঙ্গে চুরে বলার কাহিনীটা কি? তো আবার আমাদেরকে কাহিনীতে এত আসক্ত করে ফেলা হয়েছে। রাজ্জাকি ভাই যেটা বলছেন, হা এর ভিতরে না নাকি না এর ভিতরে হা, চট্টগ্রাম অঞ্চলে গান আছে একটা খুব জনপ্রিয়, ঢাকায় ওটা শোনা হয়, কি গান? মধু হই হই বিষ ও খাওয়াই। আচ্ছা, এটি তো অনেক জনপ্রিয়, খুব জনপ্রিয় গান, গানটা চট্টগ্রামে। রাজ্জাকি ভাই গাইতেছে। বিষ হ্যাঁ। খাওয়াইলা। জি, আবার আমাদের কুমিল্লার ভার্সন আছে ভিন্ন একটা, এটা ভিন্ন ভার্সন। রাজ্জাকি ভাইয়ের গান শুনবো আমরা কোনোদিন নিশ্চয়ই। জি, একদিন শুনবো, কণ্ঠ সুন্দর। কুমিল্লার ভার্সন হচ্ছে যে তরমুজ কইয়া কইয়া বাঙ্গি খাওয়াইলা, একই অর্থ, একই। তো এখন আমাদেরকে কোনো তরমুজ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে কিনা, কোনো মধু গিলানোর চেষ্টা করা হচ্ছে কিনা, বা কিছুদিন পরে কোনো দল বলবে কিনা যে ওই সময় যেটা বলেছিলাম ওইটা আসলে আমাদের কৌশল ছিল, কে যে সেটা না করবে আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না। আবার দেখেন অত্যন্ত ঘটনার ঘনঘটা হয়ে থাকতে পারে, ঠিক একই সময়ে ওবায়দুল কাদেরের একটা বক্তব্য কিন্তু একটু নতুনত্ব এটার মধ্যে। এর আগ পর্যন্ত যে বর্ণনা দিয়েছেন, কোন বাথরুমে ছিলেন, কয় বালতি পানি খেয়েছেন, অথবা সমরে জাউলেরও একটা বেরিয়েছিল যে তিনি কচুরিপানার নিচে, একটা বলতে হয়তো একজন একটা বাথরুম বললে আরেকজনের কচুরিপানায় যেতে হয়। তো এবার ওবায়দুল কাদেরটার মধ্যে একটু ভিন্নতা আছে, এবং এটা মোটামুটি এখন রাজনীতিতে একটু আলোচিত, একটু ভিন্ন মাত্রা আছে ওখানে। এর মধ্য দিয়ে একটা ধারণা করাই যায় যে আমরা নতুন কোনো একটা প্রেক্ষাপটে পড়ছি কিনা। দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাংলাদেশ। সরকার ক্ষতিগ্রস্ত হওয়া, সরকারকে ক্ষতিগ্রস্ত করার মিশন যে আছে এটা সরকার নিজেও বুঝতে পারছে।
এখানে উদাহরণ হিসাবে বলবো যে যারা এক সময়ের মিত্র তাদের মধ্যে এখন যে বাহাসের নামে যে নিম্নমানের কথাবার্তা, এগুলো কিন্তু ভালো বার্তা দিচ্ছে না বলেই আপনি খেয়াল করে দেখুন, আপনার কারো নাম বলতে হয় না, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কয়েকজন খেপে যায়, বলে যে আমরা তো করি না, বা আমাদের চেয়ে ওরা আর একটু বেশি করে। আপনি গুপ্ত খালি উচ্চারণ করেন শব্দটা, জবাব এসে যায় যে খালি আমি গুপ্ত ছিলাম নাকি আরো তো অমুক 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 গুপ্ত ছিল। এগুলো কিন্তু নমুনা খুব খারাপ দিচ্ছে। তাহলে বর্তমান বিএনপির মধ্যে অথবা বর্তমান জামাতের মধ্যে, এমনকি এনসিপির মধ্যেও গুপ্ত কোনো কারবার চলছে কিনা আমরা কিন্তু চিন্তামুক্ত হতে পারছি না। তার মানে আমরা সামনে আরো কোন পর্ব দেখব, আবারও কারো মৃত্যু অনিবার্য কিনা, কোনো বয়সী হোক, শিশু হোক অথবা অন্য বয়সী হোক, বেমালুম ভুলে গেছি। কিন্তু আমরা দেখেন আলোচনায় নেই কত মানুষের প্রাণহানি হয়েছে, কত মানুষ এখনো অন্ধ, কত মানুষ এখনো পঙ্গু। তার চেয়ে আমরা এই ক্ষণে ইসলামী ব্যাংক, ক্ষণে এটা সেটা নিয়ে থাকছি, ক্ষণে আবার বাংলাদেশ ব্যাংকেও চলে যাচ্ছি, কোথেকে গভর্নর এনেছে, কিভাবে এনেছে, নানান অপ্রাসঙ্গিকতার মধ্য দিয়ে প্রতিদিন মার্শাল্লাহ 6 জন 7 জন গড়ে খুন হচ্ছে, ধর্ষণ সমানে চলছে। এ নিয়ে একটা বাহাস হয় 2-3 দিন, রামিসারটা হয়েছে সর্বশেষ, যে খুব ভালো বিচার হয়েছে। আমরা একেবারে ভুলে যাই যে এর আগে যে একটা আসিয়া কেসও ছিল, অথবা এর আগে যে একটা নুসরাত কেসও ছিল, আমরা দিব্যি ভুলে যাই। কিন্তু এগুলো নতুন নতুন এক একটা সাবজেক্ট এনে যদি এমনটা হয়ে থাকে যে নতুন আলাপে একটু ব্যস্ত রাখি। আজকে নাসির তামিমার খালাস পেয়েছেন, সেটি নিয়েও বেশ আলোচনা চলছে। আর এই ফাঁকে যে রসু খান নামে এক লোক যে এখনো দিব্যি আছেন, যিনি তার খায়েশ ছিল যে 101টা ধর্ষণ করবেন এবং বিকৃতভাবে প্রত্যেকটা নারীকে হত্যা করবেন, তিনি তার খায়েশ পূরণ করেছেন, তারও বিচার হয়েছিল। কিন্তু দিব্যি তিনি জেলখানায় আছেন, আরামে আয়েশ হয়ে আছেন। তো এই কিছুদিন আগের আসিয়ার কাণ্ড তো আমরা দেখলাম। তার মা বলছে তখন আমাকে বলেছিল যে পাশে আছি, কাছে আছি, এখন কাউকে দেখি না। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, একটার পর একটা ঘটনা চলে আসে আর পিছনের ঘটনাগুলো চাপা পড়ে যায়, আমরা ভুলে যাই, নতুন কিছু নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কিন্তু সম্প্রতি আমরা দেখছি যে সীমান্ত এলাকায় পৌঁছিন অনেকের ঘটনা অনেক দিন ধরেই চলছে, সেটা চেষ্টা করছে এবং বলছে যে বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা একটা চাপে বা টানাপোড়েনের জায়গায় এসে পৌঁছেছে। আপনি কি মনে করছেন আসলে যে এই জায়গা থেকে উত্তরণের পথ কি? আচ্ছা, এই জায়গাটা বলি, তার আগে একটু সংক্ষিপ্ত একটু জিনিস অ্যাড করি। আমরা দেখেন এই যে কতগুলো খুনের কথা বললো, 605টা খুন। দেখেন এই খুনের বিষয়, খুন, ধর্ষণ, যা কিছু হোক, এর সাথে কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব চৌকস, আমরা জানি তার ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড আমরা জানি। উনি একজন মেধাবী ছাত্র ছিলেন, আইনে লেখাপড়া করছেন, উনি বিসিএস ক্যাডার ছিলেন, উনি বেগম খালেদা জিয়ার এপিএ ছিলেন, উনি এর আগে প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী। তার যোগ্যতার মাপকাঠি অসাধারণ এবং অসম্ভব সুন্দর আমি বলবো। পাশাপাশি খুব খারাপ লাগে যখন এই ইসলামী ব্যাংক নিয়ে যে কথাগুলো বলছে, উনি যেভাবে জোরালো কণ্ঠে পার্লামেন্টে বলেছেন, তারপরে উনি বলেছেন যে আইনমন্ত্রী বলবেন এই বিষয়ে, কিন্তু মূলত টোটাল সাবজেক্টটাই ছিল আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। টোটাল সাবজেক্টটাই ছিল অর্থমন্ত্রীর। উনি সবচেয়ে ভালো জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলায় অপরাধ হয়েছে একবারও আমি বলছি না, কারণ তিনি চৌকস বলতে পারেন। পরবর্তীকালে যদি অর্থমন্ত্রী কিছু বলছেন, তার আগে উনি সব বলেই দিছেন। বিষয়টা কেন বলছি, পার্লামেন্টে খুব জোরালো কণ্ঠে আপনার তো এই আলোচনাগুলো করা দরকার। খুন হচ্ছে কেন, এত ধর্ষণ হচ্ছে কেন, কই আপনার সাবজেক্টে তো আপনি নাই, হুইচ ইজ ভেরি পেইনফুল। কথাটা কেন বললাম, এই যে আতিয়ার রহমান আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, ওনার যখন ব্যাংকের কেলেঙ্কারি, তখন উনি বাজুসের উপর একটা আর্টিকেল লিখছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতির উপরে, মানে এই যে টাকা ঋণ টিন ইত্যাদি নিয়ে খুব প্রশংসা করে লিখছেন। তখন আমার কাছে কষ্ট হয়েছে, তোমার নিজের ব্যাংকের টাকাগুলো চলে গেল, কোনো তার উপরে একটা আর্টিকেল লেখো। আমি তখনও তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিছিলাম, আপনি লেখেন, পারেন নাই লিখতে, আপনি লেখেন না, আপনার দোষ নাই, অন্যের উপর দোষ দিয়েই লেখেন, আপনি পারেন নাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় জায়গা, ঘাটতির জায়গা। যার যেটা সাবজেক্ট সেইটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন আসেন আপনি যেটা সীমান্তের কথা বললেন, সীমান্তের কথা আমরা কি দেখছি, প্রফেসর ইউনূস ক্ষমতা আসার পরই আমরা শুনতে থাকলাম এই যে বাংলাদেশে আমরা একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেখতে চাই, দায়িত্বশীল সবাই বলেছেন, প্রতিবেশী দেশ বলেন, অন্যান্য দেশ বলেন। তার মানে কি গণতান্ত্রিক সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম। এখন আসেন, যখন ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন, তখন ওই 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা অ্যাটলিস্ট দৃশ্যমান যেটা, সেটা আমাদের কাছে ছিল ভিসা জটিলতা। ভিসা আমাদের মোটামুটি বন্ধ হয়ে গেল, পায় না যে তা না, নানানভাবে নানান গ্রাউন্ড দিয়া এটার কি বলে চিকিৎসার নামে অমুক নামে যাচ্ছে, খুব বেগ পায়। আমরা ভাবলাম নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। আসলো নির্বাচিত সরকার, সেটা তো ঠিক হইলই না, তার সাথে যুক্ত হলো পুশিন। এটা কিন্তু ইউনূস সরকারের সময় হয় নাই, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পর পুশিন যুক্ত হইল। এখন পুশিন বিষয়টা তখনও হয়েছে, যাই হোক, কিন্তু ইনফ্যাক্ট এটা হইলো ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক একটা বিষয়, যে তারা তাদের এটা
ইশতেহারে আছে যারা এই দেশি না, তাদেরকে তারা বের করবে, এটা তাদের, যেমন তারা কিছু ভোটার বাদ করছে, বোধহয় 90 লক্ষ ভোটার, এটা মনে করেন তাদের একেবারেই ইন্টারনাল, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু সম্প্রতি একটা কথা আসছে যে 4,000 লোক নাকি পুশ ইন করছে অলরেডি, এই ধরনের 5,000 লোক অলরেডি পুশ ইন করছে। এই কথাটা বলছে ওই পার থেকে ওই সরকার, কিন্তু আমরা এখান থেকে আমরা কোনো নিউজ পাই নাই, কোনো পত্রিকায় বোধহয় কোনো নিউজ হয় নাই যে 5,000 লোক পুশ ইন করছে। তাহলে এটা কি আদৌ সত্য নাকি সত্য না? যদি সত্য না হয়ে থাকে, সত্য হলে তো পত্রিকায় লিখতো। আমাদের কাছে কোনো খবর নেই, আপনাদের কাছে কোনো খবর নেই, বাংলাদেশের সংবাদ তার মানে এটা হয়তো আদৌ হয় নাই। এটা এমন হতে পারে যে তাদের আগামী লোকসভা পর্যন্ত, নির্বাচন পর্যন্ত এটা চলমান থাকবে, কারণ তাদের এটা ইশতেহারের মধ্যে আছে যে যারা মানে নাগরিক নয় কিন্তু থাকার যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার বাইরে যারা থাকবে, অমিত শাহ বলেছেন যে 1 কোটি মুসলমানকে বাংলাদেশে পাঠিয়ে তারা, দেওয়া হবে। এটা তাদের আভ্যন্তরীণ সিদ্ধান্ত। সুতরাং সেই বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না আপাতত। তবে একটা বিষয়, যে বিজিবি নাকি সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি 12-13 বার চিঠি লিখছে। এই যে 12-13 বার চিঠি লিখছে কি জন্য? এই পুশিন সংক্রান্ত চিঠি যদি লিখে থাকে, তা 12-13 বার লেখার পর একটা বিষয়ে 12-13 বার চিঠি লেখা, সরকার আসলো মাত্র 100 দিন প্লাস, তাতে 12-13 বার চিঠি লেখা মানে আমার ওজনটার সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে প্রতিবেশী দেশে আমার 13টা চিঠি লিখতে হয়েছে। কারণ আমি কেন বলছি, আমরা দেখছি নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, তখন কিন্তু আমরা দেখছি জয়শঙ্কর সাহেব চলে আসছিলেন, তারপরে আমাদের ভারতের পররাষ্ট্র সচিবও আসছিলেন, তারপরে মোদি সাহেবের চিঠি নিয়ে আসছিলেন, মানে যে তৎপরতা দেখলাম। কিন্তু আফটার ইলেকশন এবং এই যে 100 দিন পার হয়ে যাওয়ার পর ওটা যে রেটে চলার কথা ছিল, সেই রেটে আমরা দেখতেছি না। তাতে একটা জিনিস হয়তো মনে হইতেছে যে সম্পর্কের দিক থেকে ডিপ্লোম্যাটিক্যালি বোধহয় আমরা ব্যর্থ হচ্ছি কিনা, কিংবা তারা ব্যর্থ হচ্ছে কিনা। কথাটা কেন বলছি, আমি তারেক রহমান সাহেবের একটু প্রশংসা না করে পারছি না। আমার একটা বিষয় পার্সোনালি, আমি তারেক রহমান সাহেবরে যখন আমরা দেখলাম ঢাকার বিএনপি, যখন তিনি লন্ডনে, ঢাকার বিএনপি যখন খলিলুর রহমানের বিরোধী প্রচণ্ডভাবে কথা বলছে, বলিষ্ঠ কণ্ঠে তাকে সরাইতে হবে, অন্য উপদেশটা আমার ইমমেটেরিয়াল, কারণ তারা এখন আর নাই, কিন্তু সেই খলিলুর রহমান সাহেবরে লন্ডনে যখন দেখা হলো, তারেক রহমান সাহেব তারা গ্ল্যাডলি রিসিভ করছেন আমার কাছে মনে হয়। এবং তাকে যে আজকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, আপনি চিন্তা করেন যে আমাদের রাজনীতিতে রাজনীতি আমাদের সাথে দীর্ঘ 20 বছর যাবত চলমান মনে করেন, কিন্তু ম্যাচিউরড হয়ে গেছিল এই ইলেকশনের পর। এই গত 24-এর যে নির্বাচনটা হলো 7ই জানুয়ারি, একেবারে সাংঘাতিক ম্যাচিউরড হয়েছে। কারণ ভূ রাজনীতির তামাশা না, ভূ রাজনীতিতে বড় বড় পরাশক্তির গেম হয়। সেই ভূ রাজনীতির ক্ষেত্রে এবং ভূ রাজনীতির স্বার্থে শেষ পর্যন্ত হয়তো শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। কিন্তু এই যে খলিল রহমান সাহেব, আমাদের তারেক রহমান সাহেব চুজ করছেন, একজন মন্ত্রী বানাইছেন, পররাষ্ট্রমন্ত্রী, এবং আজকে জাতিসংঘের সেশনের জন্য যে প্রেসিডেন্ট, এখানে আমি মনে করি তারা এই রাইট চয়েস। বিএনপিতে কিন্তু আমরা উচ্চশেখের একটা দাপ আগে গেছে। থার্ড থিংটা বলে দিই যে ওনার মতো একটা চৌকস পররাষ্ট্রমন্ত্রী পাওয়ায়, উনি দেখেন আমেরিকার পরীক্ষিত বন্ধু হিসাবে আইডেন্টিফাইড, বাট উনি কিন্তু একই সময় ভারতে যাচ্ছে, চায়না যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, আমেরিকায় ম্যানেজ করে। তারেক রহমান সাহেবকে বলবো, এই পছন্দটা যেমন আমার কাছে খুব গ্রহণযোগ্য, এবং আপনার পলিটিক্যালি স্টেবল হওয়ার ক্ষেত্রে এরকম চৌকস লোক খুবই জরুরি ছিল, সেটা আপনি চুজ করছেন। একই কায়দায় আমি আপনাকে বলবো, আপনি আভ্যন্তরীণ বিষয়ে, আমাদের অর্থনীতির ক্ষেত্রে বলেন, স্বরাষ্ট্রের ক্ষেত্রে, সব জায়গায় আপনি চৌকস লোককে সামনে নিয়ে আসেন। এটা আপনার সরকারের স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি স্টেবল থাকতে পারবেন বলে আমি মনে করি। জি। গত কয়েকদিন ধরে এই নিয়ে 10 দিন, 1 তারিখ থেকেই আমরা দেখছি যে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ হচ্ছে, এবং তাদের একটাই দাবি যে এস আলমের এজেন্ট বা এস আলমের দখল মুক্ত করতে হবে, এবং নবনিযুক্ত যিনি চেয়ারম্যান আছে তাকে সরিয়ে দিতে হবে। আজকে তারা স্মারকলিপি দিয়েছে এবং বলেছে যে 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে বড় ধরনের একটি আন্দোলন কর্মসূচিতে যাওয়ার তারা হুমকি দিয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে, আমরা দেখেছি পার্লামেন্টে একটি উত্তপ্ত আলোচনা ছিল, এই ইসলামী ব্যাংক নিয়ে কথা হয়েছে। সেই আলোচনায় আমরা সবাই জানি কে কি বলেছেন। মোস্তফা কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই, হঠাৎ করে ইসলামী ব্যাংক নিয়ে এরকম তোলপাড়ের কারণ কি? ধন্যবাদ আপনাকে। খুবই সাম্প্রতিক এবং অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। শুধু আলোচনার জন্য আলোচনা এরকম বিষয় নয়। একদিকে সামনে বাজেট, অর্থাৎ অর্থের বিষয়, আবার ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি বৃহৎ ব্যাংক। ইসলামী ব্যাংক অর্থই শুধু ওখানে ইসলাম সম্পৃক্ত বিষয়াদি তা কিন্তু নয়। তো বাংলাদেশে প্রতিষ্ঠান দখল যে একটা সিলসিলা চালু হয়েছিল, আপনাদের এই ইটিবিও এর একটা উদাহরণ। জি।
যে কিভাবে একটা প্রতিষ্ঠান দখল হয়ে যেতে পারে ম্যাজিকের মতো। দখলবাজরা প্রস্তুত থাকে, শুধু একটা ইশারা করবে, আসবে আর বসবে আর লুটপাট করবে। তো ইটিভি গণমাধ্যম জগতে একটা মাইলস্টোন বাংলাদেশে। কোনো আবেগও কাজ করেনি এখানে, কোনো বিবেকও কাজ করেনি যে কি নিয়ে কি করছি। এরপরে ব্যাংকিং জগতে ইসলামী ব্যাংকের প্রতি যে একটা লোলভ দৃষ্টি, সেটা আওয়ামী লীগ আমলে এত সুন্দরভাবে চরিতার্থ করা হয়েছে এস আলম নিয়ে, তাকে দিয়েই করানো হয়েছে। তো এস আলমের সাম্প্রতিক নাম হয়ে গেছে এসো আলম, অর্থাৎ আলম আবার আসছে বা আসবে। তো একদম এস আলম যার নাম, তিনি এখনো না আসলেও এই নামটা কে দিয়েছে এসো আলম? আপনারা কি এটা মাঠে ঘাটে উচ্চারিত হচ্ছে, আলোচনা যারা হচ্ছে আন্দোলন আর কি? করছে। তো এস আলম না এলেও যখন এসো আলম বলা হচ্ছে, কে আলম কিন্তু চলে এসেছেন, অর্থাৎ কি খুরশিদ আলম। ও আচ্ছা, আপনি আলম ভালো ঠিক আছে। জি। তাহলে বাস্তবতাটা বোঝেন, এটা একটা আতঙ্কের বিষয়। এই গেল একটা দিক। আবার সংসদে আলোচনাগুলো যেই মাত্রায় হয়েছে, যখন কেউ ঝগড়াঝাটি করে, এর মধ্য দিয়ে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু আস্তে করে কিছু তথ্য পেয়ে যাই। কে কখন কি করেছে, কে এস আলমের কাছাকাছি গিয়েছে, কে এস আলমকে আশ্রয় দিয়েছে, কে টাকা পালাতে দিয়েছে দিয়েছে, এরকম একটি কথা বলেছে। কে টাকা সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে, সব তথ্য কিন্তু চলে আসে। হয়তো আমরা এখন বিচ্ছিন্নভাবে তথ্যগুলো এসেছে। আপনার মনে থাকার কথা, 1/11 সময়ের বা তার পরবর্তী কয়েকটা ঘটনা আমরা কিন্তু ভাষায় আলোচনা করতাম। যখন বাইরের উইকিলিক্স একটা ধরে ধরে তথ্য দেওয়া শুরু করলো, তখন কিন্তু আমরা আবার ভিন্ন মাত্রায় গুরুত্ব দেওয়া শুরু করলাম। তো সংসদে যে আলাপটা হয়েছে, অনেকটা রসিকতা করা হয়েছে ক্ষেত্র বিশেষে, কিন্তু এটা রসিকতা করার বিষয় নয়। বিষয় নয় এই কারণে, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি ভালো পার্লামেন্টেরিয়ান, সেটা নিয়ে বিতর্কের কিচ্ছু নেই। কিন্তু বিতর্ক করতে করতে ইসলামও ওখানে কিন্তু টেনে আনা হয়েছে। যে বলতে বলতে বলা হয়েছে জামাতে ইসলাম মানে ইসলাম নয়, ইসলামী ব্যাংক মানে ইসলাম নয়, ফখরুল ইসলাম অথবা মির্জা ইসলাম নয়। ফখরুল ইসলামও মানে ইসলাম নয়। ঠিক আছে, সংসদে অনেক ধরনের রসিকতা হয়, কথা হয়েছে। আরেকটা বিষয় খেয়াল করেন, খুব স্পর্শকাতর, 5টা ব্যাংককে মার্জার করে দেওয়া হয়েছে। তো মার্জারের বাংলা আমি খুঁজতে খুঁজতে গিয়ে যেটা পেয়েছি, যে রাজি নয় তারপরে বিয়ে করিয়ে দেয়া, মানে জোর করে বিয়ে করিয়ে দেয়া, যে ঘর সংসার করতে তুমি বাধ্য। ওই 5টা ব্যাংকের নামের সাথে ইসলামটা কিন্তু অত্যন্ত, প্রত্যেকটা ব্যাংকের নামের সাথে ইসলাম আছে। সোশ্যাল ইসলামী ব্যাংক, এরকম প্রত্যেকটার সাথে ইসলাম শব্দটা আছে। এতে করে আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। যদিও ফাংশনালি আওয়ামী লীগ আমলেও কিন্তু ইসলামী ব্যাংকগুলো চলেছে। ওই ইসলামী ব্যাংকের কয়েকটা সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের এমডি চেয়ারম্যানও ছিলেন। অর্থাৎ শুধু ইসলামী ফাংশন ওখানে হয় না। আর ইসলাম একটা মার্কেটিংয়ের আইটেমও যে হয়ে গেছে, এটাও তো সত্য। যে এই ব্যাংক শুধু জেনারেল ব্যাংকিং করে, সেও একটা বিজ্ঞাপন দেয় যে আমাদের এখানে ইসলামী ব্যাংকের সুযোগ সুবিধা আছে। অর্থাৎ মার্কেটিংয়ের প্রশ্ন ইসলাম একটা উপাদান বলা চলে। এটা কাঙ্ক্ষিত ছিল না। আর ইসলামী ব্যাংক নিজস্বভাবে যে অবস্থাটা বাংলাদেশে করেছে, শুধু বাংলাদেশে নয়, এশিয়া মহাদেশে তাদের কিন্তু একটা বিশাল অবস্থা। এখানে অনেকেই স্বস্তি বোধ করেছেন। একটু মনে করিয়ে দিতে চাই, যখন ইমরান এইচ সরকার নামে একজন সরকার পয়দা হয়েছিলেন কয়েকদিন বাংলাদেশে, তিনি গোটা বাংলাদেশ চালাতেন শাহবাগ থেকে, তখনও ইসলামী ব্যাংক খুব প্রাসঙ্গিক হয়ে গিয়েছিল যে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে জঙ্গি হয়, জঙ্গি উৎপাদন হয়, জঙ্গি ফান্ডিং হয়। আবার একটা ফতুয়াও এসেছিল তখন, সম্ভবত মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, তিনি একটা ফতুয়া দিয়েছিলেন যে ইসলামী ব্যাংকে টাকা রাখা খুব গুনার কাজ। কিছুদিন পরে তথ্য বেরিয়ে গেল যে ওনার নিজেরও ভালো অ্যাকাউন্ট আছে, ওখানে ভালো অ্যামাউন্টও আছে। তো এই যে আমরা একটা ব্যাংক নিয়ে এই ধরনের রাজনৈতিক বিষয়ের সাথে এইভাবে টানছি সেটাকে। আবার একজন অর্থনীতিবিদ ছিলেন, তিনি সম্ভবত এখন কারাগারে আছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের কত ক্ষতি করে তিনি এটা অঙ্ক সহ বলতেন। আর অঙ্ক সহ বলার সময় তিনি সাধারণত রাউন্ড ফিগার বলেন না, তিনি কত লাখ, কত হাজার, কত কোটি, Fraction কত রেখে দেন। পয়সা সহ এটা সহ বলেন। কিন্তু তিনি নিজে যখন একটা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তসরুপ করেছেন, তখন কিন্তু আবার রাউন্ড অ্যামাউন্টে করেছেন, ভাঙতি রাখেন নেই, সাথে কোনো ভাঙতি রাখেন নেই। সম্ভবত 5,000 কোটি টাকা এক দাগেই করেছিলেন। তিনি একজন নামকরা শিক্ষক বাংলাদেশের, নামটা নাই উল্লেখ করলাম। তো এইভাবে বিভিন্ন ব্যাংককে কবজা করা অথবা দখলে নেওয়ার জন্য বাংলাদেশে কিছু প্লেয়ার তৈরি হয়েছিলেন। কার চেয়ে কে কত ভালো। বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়ে গেল, বলা হলো এটা তেমন কোনো টাকা না। হ্যাক হয়েছে মানে যে না, এটা তেমন কোনো বিষয় না। সোনালী ব্যাংকে তসরুপ হয়েছে হলমার্ক সহ, যে এটাও সামান্য কিছু। এই যে তামাশাটার একটা ফলো আপ কিন্তু এখন চলছে। তো ক্ষমতায় তো আওয়ামী লীগ নেই, ক্ষমতায় আছে বিএনপি, অপোজিশনে আছে তাদের দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামী। তারা এখন ভাস করতে গিয়ে, পরস্পরকে খোঁচা দিতে গিয়ে, কে ওখানে কি ম্যানিপুলেট করেছেন, কোন মহামান্যকে ওখানে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল,
যে তসরূপটা আরো কত নিখুঁত, আরো কত সুন্দরভাবে করা যায়। তো এই পুরনো কিছু কথাও যেমন নতুন করে আসছে, আর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আর জামাত ইসলামের আমির সাহেব যে বিতর্ক করেছেন, আমার মতো আরো অনেকেই মনোযোগ দিয়ে কিন্তু শুনেছেন। কি শুনেছেন? তাদের ঝগড়া শোনেননি, তথ্যগুলো ফলো করেছেন, যে কে ওখানে কি করে, কে কত টাকা নেয়, কার নির্বাচনী ফান্ডে কত টাকা যায়। এতে করে ওই যে ঘরের কথা বাইরে জানলো কেমনে, ওইটা কিন্তু মানুষের নতুন নতুন করে জি। জানা হচ্ছে। জি। যার জেরে এখন তোল পার কেন, আরো কত কিছু যেন আমাদের সামনে সহ্য করতে হয়। নমুনা কিন্তু ভালো বলছে না। একদিন পরে বাজেট, তার আগে একটা ব্যাংকিং সেক্টরে তোল পার, মতিঝিল দিলকুশা এলাকায় কিন্তু হাঁটা যাচ্ছে না গত কয়েকদিন। এমনকি ইটিভি সহ কাউরন বাজারের এই বেল্টও কিন্তু প্রত্যেক দিন প্রসেশন থাকছে, এবং তারা যে সংগঠিত সেটাও কিন্তু আবার প্রমাণিত। সরকার থেকে বলা হচ্ছে ওখানে জামাত ইসলামের একটা সম্পৃক্ততা আছে। তো এটা তো গোপন বিষয় নয়, জামাত ইসলামীর যে ওখানে সম্পৃক্ততা ছিল বা আছে এটাও গোপন নয়। আওয়ামী লীগ যে দখল করেছে এটাও গোপন নয়, বা বর্তমান বিএনপিও যে এই নিয়ে কিছু চালাচালি করছে এটাও কিন্তু আর গোপন থাকছে না। অর্থাৎ পুরোটাই এখন অন্দরের নয়, মূলত সদরের বিষয়। জি, আপনার কাছে আমি আবার আসবো, রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, আপনি এই ইসলামী ব্যাংকের যে বর্তমান পরিস্থিতি চলছে, সেটার পিছনে কি কারণ মনে হয়, বা এটা আপনার বক্তব্য কি? না, বক্তব্য কি ধরি, আমি ভাইয়ের একটা কথা থেকে শুরু করি, যে কথাটা পার্লামেন্টে বলা হয়েছে যে